নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বারটি রবিবার সকাল 7টার থেকে আপনাদের সঙ্গে আজকে ব্লগটি শুরু করলাম। ছেলেটি আজকে বাড়িতে আছে, সেই জন্য ভাবলাম আজ একটু অন্যরকম নাস্তা ওকে করে দেবো টিফিনটা। কালকে রাত্রেবেলা চাউমিন আনা হয়েছিল মেলার থেকে, কিন্তু সেটি ওর খেয়ে না একেবারে মন ভরেছিল না। আসলে তার আগে তো একটা এগরোল খেয়ে নিয়েছিল। যাই হোক, সেই জন্য ওকে সকালবেলা আমাকে আবার চাউমিনটা বানিয়ে দিতে হচ্ছে। ঘরে একটু চাউমিনও ছিল, ভাবলাম ওকে সেটা বানিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে না আমাকে আজকে তুমি চাউমিন বানিয়ে দেবে। যাই হোক, ওর কথা রাখতে এখন আমি একটু চাউমিন বানাতে বসছি। সবার আগে একটু ডিমটাকে অমলেট করে নিয়ে তারই মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর তার মধ্যে এখন একটু নুন হলুদ দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে সেটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনগুলো। এর মধ্যে একটু পাতাকপি কুচি দিলেও ভালো লাগতো, কিন্তু সেটা আর আমি দিলাম না, কারণ ওর যদি পছন্দ না হয়, কেননা গোটা চাউমিনটাই আমার নষ্ট হলো, সেই জন্য আর দিইনি। চলুন চাউমিনটাকে একটু নামিয়ে রেখে ঠান্ডা হতে দিই। ঠান্ডা না হলে তো আবার খাবে না, একটু একা একা ওকে খেতে দেবো। যাই হোক, একা খেতে দিলে হয়তো খেয়ে নেবে। স্কুলে যাচ্ছে তো, স্কুলে গিয়ে এখন দেখছি জানেন একা একা খায় আবার স্কুলে গিয়ে, কিন্তু বাড়িতে যখনই মাকে দেখে ব্যাস কার কে কথা শোনে, একা হাতে একেবারেই খাবে না, মাকেই খাইয়ে দিতে হবে। ওকে টিভিটা একটু অন করে দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিটা দেখুক। ওর বাবাও আজ বাড়িতে নেই জানেন। রবিবারটা সারা সপ্তাহ ধরে আশা করে থাকি মানুষটির অপেক্ষায় যে রবিবারটা হয়তো আমরা 3টে মানুষ একসাথে একটু সময় কাটাতে পারবো, কিন্তু দুঃখবশত ওর যে বাবার অফিসার ইনচার্জ, ওনার মা ভারী অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন। তো ওনাকেই আনতে যাওয়ার জন্য কলকাতার দিকে রওনা হয়েছে সকালবেলা। যাই হোক, ওর কাজেও বেরিয়ে গেছে, আর আমি আমার সংসারে যাবতীয় কাজবাজ শুরু করে দিয়েছি। গোটা এক সপ্তাহ তো আপনাদের সঙ্গে ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, নানান রকম কাজ কিন্তু থাকে। সবটা শেয়ার করতে আপনাদের সঙ্গে পারিনি। আজ ভাবলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি কি না করছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন। সকলের কাছে এটা একান্তভাবে আমার অনুরোধ রইল। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন ছেলেকে দেব খেতে। ওই যে চাউমিন করেছিলাম বললাম না, তো ওকে একা হাতেই খেতে দেবো জন্য টেবিলটি করে দিলাম, পাতিয়ে দিলাম। আসলে জানেন এই টেবিলটি তোর খেতে কিন্তু সুবিধা হয়। এটি ওর পড়ার টেবিল ছিল, ওর দিদা ছোটোবেলা ওকে কিনে দিয়েছিল বিগত 1.5 বছর আগে। তো ওটা এখন খারাপ হয়ে গেছে, মানে নিচের একটা পায়া না গেছে নষ্ট হয়ে। তো ওর বাবা আবার ওটাকে ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছে, বলেছে ওটাকে ওর খেতে দেবে। আর আমার মা আবারও এবার বছর যখন এসেছিল এই 25শে ডিসেম্বরের আগে, তো তখন আমার মা কিন্তু আবার একটা ওর জন্য টেবিল কিনে নিয়ে এসেছিল। হ্যাঁ, যাই হোক চলুন, একা হাতে তো একদমই ছেলেটা খেতে চায় না, সেই জন্য ওই যে আবার সেই বসতে হলো ওকে খেতে দিতে, খাইয়ে দিতে। আর যাই হোক, সেই একই বাহানা, তুমি খাইয়ে দাও, না হলে আমি খাবো না। ভারী বায়না করে জানেন। চলুন জামা কাপড়গুলোকে এবার ভেজানো যাক। সারা সপ্তাহে যে 2-1টা জামা আপনাদের দাদা ভাইয়ের জমা হয়েছে, আর আদিত্য প্রত্যেকদিন জামা আমি প্রত্যেকদিন ধুয়ে দিই, সেই জন্য বাচ্চাটার খুব একটা জামা কাপড় আমার জড়ো হয়নি। তবে আমার আর কোনো একটা জামা নেই, কারণ এই গোটা সপ্তাহ যেভাবে চালিয়েছি, রাত্রেবেলা একটা নাইটি এসে পরতাম, আর সারাদিন তো চুড়িদারের উপর দিয়ে চলতো, সেগুলো প্রত্যেক দিন আমি হালকা জল দিয়ে ধুয়ে দিতাম, সেই জন্য সেগুলো আমার খুব একটা নোংরা হয় না জানেন তো। অল্প জামা কাপড় থাকতে থাকতে তখনই যদি ধুয়ে দেওয়া হয়, তাহলে পরে সেটা কাচতে একটুখানি কষ্ট কম হয়। সেই জন্য যখন অল্প জামা কাপড় থাকে, আমি তখনই সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে মেলি। চলুন জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে নিয়েছি। সবার আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম, কারণ সকাল এখন বাজে প্রায় 9:30 মতন বেজে গেছে। মাথাতে আজ একটু জানেন তো অ্যালোভেরা আর একটুখানি তেল মিক্স করে লাগিয়েছি। চুলের একেবারে তো যত্ন নেওয়া হয় না। তাছাড়া আমার যে অ্যালোভেরা গাছগুলো রয়েছে, আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, এসে আমার বাগানটির থেকে আপনারা নিয়ে যেতে পারেন। কেন আমি বললাম জানেন, আমার তো লাগানো হয় না, আর এত পরিমাণে অ্যালোভেরার ডালগুলো নষ্ট হচ্ছে। আমার মনে হয় কেউ যদি নিত, তাদের হয়তো আমি দিয়ে দিতাম। কারণ অ্যালোভেরার ডালের আবার একটা ব্যাপার আছে জানেন, সেটা হচ্ছে কি বলুন তো, বেশি পুরনো হয়ে গেলে সেগুলো আবার নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় আস্তে আস্তে দেখছি।
যাই হোক চলুন, আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে ছেলের বায়না রাখার জন্য এই যে একটু পকোড়া করলাম। গতকাল রাত্রেবেলা গিয়েছিলাম পাশের ঘরের দিদির ঘরে, তো দিদিভাই আবার বানিয়ে দিয়েছিল পাতাকপির পকোড়া। ছেলে ওখানে খেয়েছে 4-5টা জানেন, খেয়ে কিন্তু বাচ্চা মানুষ তো মন ভরেনি। তো যাই হোক, সেখান থেকে আসার পরে আবার আমাকে বলেছিল যে মা আমাকে কিন্তু ঘরে বানিয়ে দেবে, ওকে কটা লঙ্কা ছাড়া আগে বানিয়ে দেবো, তারপরে আমারগুলো আমি লঙ্কা দিয়ে বানিয়ে নেবো। আমি বা এখন এই পকোড়াগুলো খাবো না, খাবো আমি সেই দুপুরবেলা জানেন, দুপুরবেলা ভাতের সঙ্গে। আমার এই পকোড়া দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে, মাছ মাংস সামনে থাকলেও আমার সেগুলো ভালো লাগে না। যদি দুটো একটা পকোড়া বা ধনেপাতার পকোড়া হয় তাহলে তো কোনো কথাই হবে না, ওগুলো দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় বলতে গেলে। একটু চেপে চেপে দেবো, ভেতরটা একটু নরম থাকলে সেটাও বেশ ভালো মুচমুচে হয়ে যাবে। সেই জন্য যেহেতু তেলটা একটু কম আছে, আমি তো বুড়বুড়ে তেলে ভাজছি না, ডুবু ডুবু তেলে ভাজলে হয়তো ওটাও আমার ভেতরে কাঁচা থাকতো না, কিন্তু যেহেতু আমি ডুবু ডুবু তেলে ভাজছি না, তাই একটু আমাকে চেপে চেপে ভেতরটাও আমাকে ভালো করে ভেজে নিতে হলো। যাই হোক চলুন, হয়ে গেছে, আর অল্প কটা আছে সেগুলোকে দিয়ে এখন নামিয়ে দেবো। এই ননস্টিকের কড়াইটির বয়স প্রায় 4 বছর হতে গেল জানেন। যাই হোক, এখনও কিন্তু কপারগুলো বেশ সুন্দর রয়েছে। আসলে দামও নিয়েছিল প্রচুর সেই সময় যখন প্রথম প্রথম এগুলো বেরিয়েছিল প্রেস্টিজের, তখনকারই আপনাদের দাদাভাই, আসলে আমরা তো গ্রামের মানুষ, আমাদের কাছে তখনকার মনে হচ্ছিল অনেকটাই নতুন আমরা কিনেছি। চলুন, অনেক গল্প হবে, অনেক কথা হবে, সবার আগে রান্না বান্নাটা শুরু করি। দুপুরবেলা না আপনাদের দাদাভাই সকালবেলা যাবার সময় আমাকে টাকা দিয়ে গেছিলো আর বলেছিল একটুখানি চিকেন এনে দুজনে রান্না বান্না করে খেও। তার কারণ পুরো গোটা সপ্তাহ তো আমাদের মাংস খাওয়া হয়নি, আমরা যে মাংস খাই সেই তুলনায় এবার সপ্তাহটাতে কিন্তু আমাদের একেবারেই ঘরে মাংস আসেনি। সেই জন্যই পাশের ঘরের দাদাভাইকে দিয়ে আবার চিকেন আনানো হয়েছে। এখন সেই চিকেনটাই রান্নাবান্না করব। চলুন, চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এখন একটুখানি সময় দিয়ে কষাতে হবে। চিকেনটাতে এখনও লঙ্কা দিইনি জানেন, ছেলেটা খাবে তো সেই জন্য ওটাতে লঙ্কা ছাড়া করে দেবো। একদম লঙ্কা খেতে পারে না, কবে যে লঙ্কা খাওয়া শিখবে। এই যে স্কুলে যাই না, কত মায়েরা বলে আমার ছেলের জন্য আলাদা রান্না করা লাগে না, শুনে এত ভালো লাগে, কিন্তু আমার বাচ্চাটি যে কবে শিখবে। এই যে ওর জন্য আলাদা মাংস আমি তুলে রেখে দিয়েছি, আর এখানে এই যে লঙ্কা দিয়ে পরে আর একটু কিছুটা সময় কষিয়ে নিয়ে আমাদের মাংসটা হচ্ছে। মাংস তো আমি করছি ঠিকই, কিন্তু আমার মন রয়েছে ওই পকোড়ার দিকে, যে কতক্ষণে গরম গরম ভাতের সঙ্গে ওই পকোড়াটি আমি খাবো। সত্যি কথা বলতে আমি চিকেন বা মটনটা ভালো খাই, কিন্তু চিকেনটা আমি খুব একটা ভালো যে খাই তা কিন্তু নয়। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে আর একজন দিদিভাই দিয়েছিল পালং শাক আর কিছু ধনেপাতা। তো ধনেপাতাকে কিভাবে আমি ফ্রিজে রেখে দিই দিনের পর দিন, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে ধনেপাতা দিনের পর দিন ফ্রিজে স্টোর করে রেখে দেবো সেটাই। এই যে ধনেপাতাগুলোকে দেখতে পেলেন একটুখানি মুড়ে কেটে নিয়ে এখন এর কৌটাটার মধ্যে রেখে দেবো, একেবারে যেন হাওয়া ভেতরে প্রবেশ না করতে পারে সেইভাবেই কিন্তু এটাকে মুখটা আটকে রেখে দেবো। দিয়ে ওটাকে ফ্রিজে রেখে দিলেই ব্যাস, আপনি যতদিন ইচ্ছা ততদিন কিন্তু ফ্রিজ থেকে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে রেখে। চলুন, পালং শাকগুলোর গোড়াগুলোকেও কেটে নিয়ে এখন এটাকেও প্লাস্টিকে করে রেখে দেবো। রান্না বান্না ফ্রিজে এত পরিমাণে রয়েছে আপনাদের বললে কি বলবেন, মনে হচ্ছে পুরো হোটেলের মতন জমা হয়ে পড়েছে। গাছটি টবে লাগানো ছিল, কিন্তু টবে না গাছটি একেবারে বড় হচ্ছিল না, বরং পাতাগুলো দেখছি হলুদ হয়ে যাচ্ছে। সেই গাছটিকে আজ একটুখানি ভালো করে লাগানোর জন্য মাটিতে বসিয়ে দিলাম, দেখি যদি নাকি এখানে ঠিকঠাকভাবে হয়। তাই গাছটিকে ওই যে কোণার দিকে বসিয়ে দিয়ে মানি প্ল্যান্ট গাছগুলোকে এখন একটুখানি ভালোভাবে পরিচর্যা করে নতুন করে আবার বসাবো। আসলে আজ তো রবিবার, আর অনেকটাই সময় আছে, আর এক ভাগে রান্নাবান্না করেছে তো খুব একটা আমার সময় লাগেনি। রান্নাবান্নাটা কমপ্লিট করে সোজা চলে এসেছি গাছের পেছনে একটু সময় দিতে। আর আপনারা তো জানেন যে আমি গাছ কতটা ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আমি গাছ লাগাতে পারছি না একটাই কারণ, আমার কোয়ার্টারটাতে না ঘরের কাজ হওয়ার কথা রয়েছে। এখন সেই কাজটি যতদিন না হচ্ছে ততদিন আমি ঠিকভাবে আমার গাছগুলোকে যত্ন করতে পারছি না। তবুও আমি যখন এসেছিলাম 2021 সালেতে এই কোয়ার্টারটিতে আমাদের আসা, এই জায়গাটিতে একেবারে ঘাস বন ছাড়া আর কিচ্ছুটি ছিল না। আমি কিন্তু একেবারে নিজে সমস্তটা করেছি। জবা গাছ বলুন, এখানে যে রজনীগন্ধা অ্যালোভেরা গাছ সবটাই পুরো একা হাতে লাগিয়েছি। আপনাদের দাদা এখানে কোনো রকম কিন্তু আমাকে হেল্প করতো না। আসলে ও তেমন একটা না সাংসারিক বলবো না, মানে ও ঠিক মানে ওর মতন করেও চলতে ভালোবাসে। আমি যেমন গাছ ভালোবাসি, সাজতে ভালোবাসি, গান ভালোবাসি, তো ওর মধ্যে তেমন
এই জিনিসগুলো নেই। আসলে ও একটু বন্ধু বান্ধব বেশি ভালোবাসে। আমি যেমন একটু কাজ করছি, ওকে ধরো ডাকলাম যে একটু আসো না, তুমি করো, আমি পরে এসে হেল্প করছি, সেই পরের সময়টা না ওর আর হয়ে ওঠে না। এই জন্য এখন সেগুলোকেও মেনেও নিয়েছি, খুব একটা কষ্ট এখন আর আমার হয় না। কপালে যার যেমন থাকে তাকে সেটা মেনে নিয়ে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, তাই না বলুন, সামনের দিকে। আর আমার যেহেতু ছোট্ট সন্তান আছে আদিত্য, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ওর সঙ্গে সুন্দরভাবে সময়টা কাটাতে চাই, এবং আমার ছেলের জন্যই আমার নতুন করে বেঁচে থাকা এবং নতুন করে বাঁচার ইচ্ছাটা জেগে ওঠে, যে ওকে আমি ভালোভাবে মানুষ বানাবো, মানুষ তৈরি করব। ভালো হয়তো বড় অফিসার করতে পারবো কিনা জানি না, তবে আমি ওকে চেষ্টা করব ভালো মনের মানুষ তৈরি করার, যাতে ও গরিবদের পাশে থাকতে পারে, আমার মতন যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছে তাদের পাশে থাকতে পারে। চল পুজোটা এখন দিয়ে দিই। ঘরের পুজোটা আমি কমপ্লিট করে এখন এই যে বাইরে এসেছি তুলসী গাছকে স্নান করিয়ে তুলসী লক্ষ্মী মাকে এখানে পুজো করার জন্য। আমি প্রত্যেকদিন স্নান করার পরে, আপনারা যারা আমার দৈনন্দিন ব্লগ দেখেন, প্রতিদিনের ব্লগ দেখেন, দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কিন্তু এই কাজটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ বলতে গেলে। আদিত্য সকালবেলা গিয়েছিল ওই পাশের ঘরের দিদির ঘরে, ওই দাদাভাই ওকে স্নান করে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমিও এদিকে রেডি হয়ে পড়েছি কিছুটা, এখন ওকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিয়ে তারপরে আবার খাইয়ে দেবো। সেই সকাল 10টা 10:30টার দিকে ওদের ঘরে গেছে, আমার বাকি যাবতীয় কাজ হয়ে গেছে। আমি ওকে কতবার করে ডাকলাম, বাবা ঘরে আয়, ঘরে আয়। কে কার কথা শোনে, ওই বাড়িতে গেলে ও একেবারে আসতে চায় না। স্নান করে একবারে বাড়িতে এসেছে। চলুন, ছেলেটাকে খাইয়ে দিয়েছি, ওই একই থালাতে আমিও দুটো ভাত নিয়ে বসে পড়বো। আর আলাদাভাবে থালাটা করলাম না, এঁঠো করলাম না, সেই তো আমাকেই মাজতে হবে। আর ওর থালাতে দুটো ভাতও ছিল, সেই জন্য ওর থালাতে আমি আবার ভাতটা নিয়ে নিলাম। ছেলের থালাতে নিয়েছি 5টা 6টা পকোড়া, আর ওখানে 1 পিস মাংস আর 1 পিস আলু, ব্যাস। এটা দিয়েই আমার খাওয়া দাওয়া কিন্তু আজকে দুপুরে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের তো বললামই যে আমি পকোড়া খেতে কতখানি ভালোবাসি। যাই হোক, চলুন বসে পড়েছি, দুটো এখন আহার করব। আর দুপুরবেলার খাওয়া দাওয়াতে তো মানুষ রাজকীয় খাবার রাখে, কিন্তু আজ আমার একদমই সাদাসিধে খাবার। আর আমি এই যে আপনাদের তো সবসময় বলছি যে আমার পকোড়া যদি থাকে তাহলে আমার আর কিচ্ছুটি লাগে না। চলুন দুটো এখন ভাত খেয়ে নিই। আর ওদিকে আদিত্যবাবু খাটের উপরে করছে দুষ্টুমি, আর আমরা এখন খেয়ে দিয়ে একটুখানি রোদের মধ্যে যাব। এত ঠান্ডা লাগছে, তার মধ্যে চুল ভিজিয়েছি। এই যে এখন আমি ছেলেকে নিয়ে একটু রোদে বসেছি। একেবারে ঠান্ডা লাগানো যাবে না জানেন, ঠান্ডা লাগলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে হ্যাঁচি কাছি তো আছেই। আর ওইগুলো যখনই হয় তখন কিন্তু আপনাদের দাদা ভাইয়ের বড় বিরক্ত লাগে। সেই জন্য চুলগুলো শোকানোর জন্য এই যে রোদে এসে একটু বসছি। আর ছেলে এদিকে বলছে, মা দাও তোমার চুলে জট পাকিয়ে দিই। জট পাকালে যে কতখানি আমার অসুবিধা হয় সেটা তার ও জানে না, কিন্তু ওকে যেহেতু আমার সামলে রাখতে হবে, সেজন্য যেটা ইচ্ছা ও সেটাই ওকে করতে দিতে হয়। দুপুরবেলা মা আর ছেলে একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে এই যে পুরো সারা সপ্তাহে জামা কাপড়গুলো এলোমেলো, সারা সপ্তাহ বলবো না, 2-1টা দিন তো আমি গুছিয়ে নিই, কিন্তু যেদিন আর গোছানো হয় না সেই কিছু কিছু টুকটাক যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে আজকে একটুখানি ভালোভাবে গুছিয়ে নেব। আবার সোমবার থেকে চালু হয়ে যাবে ডেইলি রুটিন, ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকা, ওকে নিয়ে আসা, টিউশন ছাড়তে যাওয়া, নানান রকম ব্যস্ততা। সেই জন্যই রবিবারটা একটুখানি সময় নিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তবে খুব একটা সময় লাগে না জানেন, হাতে মাত্র 1টা ঘন্টা যদি আপনি সংসারকে দিতে পারেন, সেই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু গোটা সংসারের কাজ আপনি করে নিতে পারেন। ধৈর্য আর একটুখানি পরিশ্রম করলে তাতেই যথেষ্ট। আর আমার ঘরের মূলত এই আলনাটা যদি আমি সুন্দর করে না গুছিয়ে রাখি, আমার একেবারে ভালো লাগে না। সেই জন্য আলনাটা আমি বিশেষ করে সবসময় দেখবেন আলনা আর আমার টেবিলটা আমি গুছিয়ে রাখি। আর ওই যে তাকগুলি দেখতে পাচ্ছেন, ওই জায়গাগুলোই সানসেটগুলোকে একেবারে গোছানো হচ্ছে না। মনের মধ্যে একটা আশা কাজ করছে ঘরটাকে একটু কালার করে দেবে, কালার করে দেওয়ার পরে আবার নতুন করে ঘরটাকে আমি সাজিয়ে তুলব। চলুন একে একে এবার আলনাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। এক জায়গাতে রাখবো চুড়িদারগুলো, কুর্তিগুলো, যাতে আমার সেগুলো খুঁজতে সুবিধা হয়, আর এক জায়গাতে নাইটি আর সায়াগুলো রেখে দেবো। তো এরকম করে একটুখানি যদি সুন্দর করে আমি আলনাটাকে সাজিয়ে রাখি, তাহলে আমার আলনার থেকে সমস্ত জিনিসগুলো খুঁজে পেতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে।
ও ঘরেও কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও নিয়ে আসলাম। এখন সেগুলোকেও গুছিয়ে নিয়ে সুন্দর করে আলনাতে রেখে দেবো। বললাম না কুর্তিগুলোকে এক জায়গায় রাখবো, সেই জন্যই কুর্তিগুলো যেগুলো আমি পরি সেইগুলোকে এক জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এখানে নিয়ে আসলাম। আর এই কটা দিন সত্যি কথা বলতে ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে এসে আবার তো পড়ানো থাকে, বলতেই পারেন ভাবতেই পারেন যে সন্ধ্যাবেলাটা আমি কি করি। সন্ধ্যাবেলাটাকেও যে ছেলেকে আমার পড়াতে বসতে হয়, তারপরে রাতের খাবার বানাতে হয়, এই নানান রকম কাজকর্ম করতে করতে আর একেবারে সময় হয়ে ওঠে না ঘরের কাজ, মানে ঘরের কাজগুলো করার জন্য। যাই হোক চলুন, আলনাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেলে সব থেকে বড় কাজ হয়ে যাবে। তারপরে ছেলেকে আবার টিফিন করে দেওয়া আছে সন্ধ্যাবেলাতে। এই সমস্ত করতে করতে কখন যে পার হয়ে যায় সময় নিজেরাই বুঝতে পারি না, তাই না বলুন? মাঝে মাঝে মনে হয় এই দৈনন্দিন কাজের থেকে যদি বেরিয়ে একটুখানি কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। শীতের পোশাকগুলোকে একটা জায়গায় রাখবো, আর এই যেগুলো পাতলা জামা সেগুলোকে আমি আলাদা জায়গায় রাখবো। শীতের পোশাকগুলোকে সচরাচর আমি ওই চেয়ারটির পরে রেখে দিই, কিন্তু আজ আমার জামা কাপড়গুলোকে সরিয়ে রেখে চেয়ারটির পরে শুধুমাত্র আদিত্য আর আদিত্যর বাবার জামা কাপড়গুলোকে রেখে দেবো, যাতে ওদের খুঁজে পেতে সুবিধা হয়। মোজাগুলোকেও একটা আলাদা জায়গায় গচ্ছিত করে রাখবো, যেখানে সবার মোজা থাকবে সেখানটাতে ওর বাবার মোজাগুলো রাখবো না, কারণ ওর বাবার তো প্রত্যেক দিন সকালবেলা এক জোড়া করে মোজা লাগে, আর আমার তো প্রত্যেক দিন ব্যবহার করা হয় না বলতে গেলে, কিন্তু শীত পড়েছে যেহেতু সেই জন্য একটু বা আমি এখন ব্যবহার করি। আর আদিত্যর তো মোজা ওটা স্কুলে যাবার সময় ব্যবহার হয়, একেবারে ছেলেটা মোজা পরতে চায় না জানেন। এই বাস্কেটটির মধ্যে আদিত্য যেহেতু ছোট ছোট জামা, সেই জন্য বাস্কেটটির মধ্যে সুন্দর করে ও জামাগুলোকে রেখে দেওয়া হয়। যেহেতু ও ছোট ছোট জামা, ওটা আলনায় তো রাখলে রাখা যাবে না, ওখান থেকে পড়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য ওখানে আর রাখিনি। চলুন, জিনিসপত্রগুলোকেও জামা কাপড়গুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন এটাকেও জায়গায় রেখে দেব। এ ঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ও ঘরে। এ ঘরে এসে দেখছি সব থেকে বড় যে বিষয়টি, আমার হাতে যে ব্যাগটি এখন দেখছেন, এই ব্যাগটিকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আজকে আলমারিতে খুঁজতে গিয়ে সমস্ত ব্যাগগুলোর নিচে দেখি এই ব্যাগটাও পড়ে আছে। এই হচ্ছে আমার ব্যাগের কালেকশন, কিন্তু এই কটা নয়, আমার আরও ব্যাগ আছে। আমি এই ব্যাগটির মধ্যে কি দেখছিলাম জানেন, আমার একটা স্বভাব ভীষণ খারাপ আছে, আমার প্রত্যেকটা ব্যাগে না 50 টাকা 20 টাকা এরকম করে আমার ঢোকানো থাকে। সেটাই দেখছিলাম যে এই ব্যাগের মধ্যেও আছে কিনা, কারণ সব টাকাগুলোকে এখন এক জায়গায় গচ্ছিত করে রাখতে হবে। গতকাল মেলায় গিয়ে একটা পার্স কিনে এনেছি, এই যে বেগুনি রঙের পার্সটি আপনারা দেখতে পাচ্ছেন, ডার্ক বেগুনি, ওটার বয়স আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার বয়সে যে 25 বছর পূর্ণ হয়ে 26-এ পড়ে গেল। আর ওটা আমি কিনেছিলাম মাধ্যমিক পরীক্ষার পরে, কিন্তু চেনগুলো একেবারে গেছে কেটে, ব্যবহারের যোগ্য নেই ব্যাগটাকে, সেই জন্য এখন বাদ দিয়ে দেবো। আর এই যে নতুন যে পার্সটি, এটি আনা হয়েছে। এখন এই ব্যাগগুলোকেও এক জায়গা করে রাখবো, কারণ যখন যখন লাগবে তখন সেগুলোকে আবার বের করে ব্যবহার করতে পারবো। চলুন, এখন আলমারিতে ব্যাগগুলোকে রেখে দিই। এ ঘরের কাজ মোটামুটি হয়ে গেলে ও ঘরে আবার একটু টেবিলটাকে পরিষ্কার করার ব্যাপার আছে। চলুন এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। গোটা এক সপ্তাহ টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়নি জানেন, এত পরিমাণে ধুলোবালি পড়েছে, গায়ের মধ্যে পুরো ঘিন করছে যে কতক্ষণে সমস্তটা গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারবো। আর এই টেবিল কলারটাকেও আজ ভাবছি চেঞ্জ করে দেবো। কিছুদিন আগে আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা টেবিল ক্লথ এনে দেওয়ার কথা, কিন্তু ও না রাস্তাতে গিয়ে ভুলে গেছিল, সেই জন্য আর সেই টেবিল ক্লথটি আনা হয়েছিল না। তবে ঘরে আমার একটা জিনিস আছে, সেটা কি জানেন, ওই যে স্টেশনগুলোতে দেখবেন বিক্রি হয়, যে রাত্রেবেলা শোবার জন্য ব্যবহার করা হয়, সেইগুলো একটা আমার কাছে আছে। ওই যে বলে না, যখন যেটা পাই মেয়েদের তো তখন সেটা দিয়েই মানিয়ে চলতে হয় বলুন। আর আমি না ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন খুব কমই দেখি। আমার ঘরে যেমন থাকে আমি তেমনটা দিয়ে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। অনেকেই হয়তো ভাববেন যে হাজবেন্ড চাকরি করে, তবে আবার এত কিসের হিসাব। আসলে যার যত ইনকাম তার তত ব্যয়, তার মধ্যে দিয়েও প্রত্যেকটা মানুষ চলে, হিসাব করে চলার চেষ্টা করে। আমার হাজবেন্ডের যেমন আয়ও আছে, তেমন আমাদের খরচও আছে। তার মধ্যে দিয়েও আমি যদি হিসাব না করে চলি, তবে কে হিসাব করবে বলুন তো, কে টাকা সঞ্চয় করবে? আর টাকা সঞ্চয় করাটা বড় বিষয় নয়, আমি যে খাচ্ছি প্রত্যেক দিন, খেতে খেতে যে আমার শরীরে কোনো রোগব্যাধি হবে না এর তো কোনো কথা নেই, গ্যারান্টি আমি দিতে পারবো না। তো সেই রোগটাকে সারানোর জন্যও কিন্তু আমাকে কিছুটা হলেও সঞ্চয় করতে হবে। আপনাদের দাদা ভাই যেহেতু একেবারে সঞ্চয়ের মানে ওর তা উল্টো দিক, কিন্তু একজনকে তো একটু হিসাব করে সংসারে চলতে হয়, সেই জন্য সেই দায়িত্বটা হয়তো আমি একাই নিতে হয়েছে। যাই হোক চলুন,
আপনাদের সঙ্গে অনেক জ্ঞান দেওয়া হলো, এটাকে জ্ঞানের খাতায় আমি ফেললাম। কারণ প্রত্যেকটা মেয়ে মানুষেরই কিছু না কিছু বুদ্ধি থাকে। সংসার জীবনে ঢুকে গেলে প্রত্যেকটা মেয়েদেরই বুদ্ধি চলে আসে। সংসার জীবনের বুদ্ধি কিভাবে কি করবে কি না করবে সবটার একা একা শিখে যেতে হয়। আমিও একটা সময় কিছুই জানতাম না জানেন, আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। কোথা দিয়ে এত হিসাব নিকাশ, এত সংসারকে গুছিয়ে করা, এত বুঝে চলা, একা একা সংসারের সমস্ত দায়িত্ব মেনটেন করা, একা একা কোথা দিয়ে ছেলেকে বড় করছি সবটা বুঝে গেছি। এখন আর কোনো রকম কষ্ট হয় না। যাই হোক, এদিকে টেবিলটাকেও আমি সুন্দর করে এই যে টেবিল ক্লথটাকে পাতিয়ে নিয়ে এখন সুন্দর করে যে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। একটুখানি ঘরের পরিবর্তন এসছে, দেখে ভালো লাগছে। তবে এই টেবিলটিকে কদিন পরেই আবার আমার ঘরের ভোল একেবারে বদলে যাবে। কারণ কিনা কদিন পরেই তো ঘরে আবার কালার করা হবে। সেই জন্য তখন জিনিসপত্রগুলোকে বাইরে নিয়ে ভাবছি আবার নতুন করে একটা সেট আপ করবো ঘরে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন, টেবিলটা আমার সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আদিত্যর ব্যাগগুলোকেও রেখে দিলাম টেবিলের উপরে। এখন যাব অন্যান্য কাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।